যে ট্রাম্প ইরানের কাছে হেরে গেছে, এটা একটা হেরে একদম যাওয়ার বোঝা লোক। যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। স্ট্রেট অফ হরমুজ দিয়ে কোনো কথা হবে না। তুমি হুম, বসো, সিজফায়ার করবো আর আন্ডারস্ট্যান্ডিং যদি করতে চাও, কন্ডিশন দাও। স্ট্রেট অফ হরমুজ দিয়ে কোনো কথা হবে না, মানে ঠিক স্ট্রেট অফ ঠিক। হরমুজ আমরা যা ঠিক করবো তাই হবে। ইতিমধ্যে এই যে জিসিসি কান্ট্রিজ বলছি, এই যে গালফ কান্ট্রিজের মধ্যে দুটো দেশ তো অলরেডি বলে দিয়েছে না আমরা এর মধ্যে নেই। আমেরিকান পিপুলরা যুদ্ধের বিরুদ্ধে চলে যাচ্ছে ভীষণভাবে। ট্রাম্পের কথা শুনে এটা মনে হচ্ছে যে আমেরিকা ইরানের কাছে প্রাথমিকভাবে পরাজিত। এই কথাটাও জেফরি স্যাক্স বলেছেন খুব ভালোভাবে আগের দিন একটি আগের দিন ইন্টারভিউয়ে। ঠিক। কিন্তু এটুকু পরিষ্কার হবে যে ইউরোপ থেকে রাশিয়া থেকে চায়না কেউ আর আমেরিকাকে ছাড়বে না, ট্রাম্পকে ছাড়বে না। এই পশ্চিম এশিয়ার সমস্ত অর্থনৈতিক ভাবে যে বিপর্যয় নেমে আসবে সেটা কাটানো খুব ভীষণ কঠিন হয়ে যাবে। ট্রাম্পকে সরানোর জন্য এখন কি আমেরিকার মধ্যে থেকে সেকশন 25 এটাকে প্রয়োগ করার বড় দাবি উঠতে পারে? যে সর্বনাশটা ট্রাম্প করে যাচ্ছে সেটা হচ্ছে রিপাবলিকানদের জন্য সর্বনাশ করে যাচ্ছে। রিপাবলিকানরা আর এরপরে ফিরতে পারবে এটার মধ্যেও, শুধু অনলি বিকজ অফ হিম। ট্রাম্প কোনোকালেই আমেরিকান প্রেসিডেন্ট হওয়ার উপযুক্ত নয়, এটা সবাই জানে। যে দেখো, শেষ পর্যন্ত ট্রাম্প পরমাণু অস্ত্রটা ব্যবহার করে দেবেন? আমেরিকা 100 বছর পিছিয়ে যাবে, আমেরিকা আর উঠতে পারবে না। নমস্কার, সবাইকে এই খোলা একটা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। ক্ষমতায় বসার পর থেকেই ট্রাম্পের নানা রকম অসংলগ্ন আচরণ এবং নানা রকম কথাবার্তা, মিথ্যা কথা, এটা মানুষকে অবাক করেছিল। কিন্তু ইরান যুদ্ধের পরে ট্রাম্পের আচরণের এই অসংলগ্নতা যেন অনেকটাই বেড়ে গেছে। সম্প্রতি তিনি যে কাণ্ডটা করেছেন তাতে সমস্ত বিশ্ব কার্যত অবাক হয়ে গেছে। তিনি একটি পোস্ট করেছেন তার ট্রুথ সোশ্যাল সমাজ মাধ্যমে। তাতে তিনি লিখছেন, আপনারা দেখুন, সেটা আপনাদের পর্দায় রাখা হচ্ছে। তাতে তিনি লিখছেন, টুইসডে উইল বি পাওয়ার প্ল্যান্ট ডে অ্যান্ড ব্রিজ ডে, অল wrapped up in one in ইরান। এর পরে তিনি যে কথাগুলো লিখেছেন সে কথাগুলো উচ্চারণ করাই খুব মুশকিল। এত কুৎসিত সে ভাষা, মানে একদম পাড়ার রকের গালাগালি প্রায় বলা যায়। এবং তারপরেও তিনি একটি খুব বিতর্কিত কথা বলেছেন, লিখেছেন। তাতে লিখেছেন তিনি, প্রেজ বি টু আল্লাহ। এই এই কথাটার প্রত্যুত্তর সঙ্গে সঙ্গেই প্রায় ইরান দিয়ে দিয়েছে। ইরানের বিভিন্ন এমবাসি থেকে এই কথাটাকে, এই পোস্টটাকে ট্যাগ করে বিভিন্ন রকম কমেন্ট করা হয়েছে। তার মধ্যে একটা জায়গায় একটা কমেন্ট করা হয়েছে সাউথ আফ্রিকার ইরান এমবাসি থেকে। তাতে বলা হয়েছে যে, সিরিয়াসলি থিঙ্ক অ্যাবাউট দ্য 25th অ্যামেন্ডমেন্ট সেকশন 4। সমস্ত বিশ্ব এখন ট্রাম্পের, মানে পাগলা জগাই যাকে আমরা বলে থাকি, তার এই কাণ্ড কারখানা দেখে হতবাক। আমরা এই বিষয়টিকে নিয়ে আজকে আজকের এই আলোচনাটা করতে চাইছি। আমাদের সঙ্গে রয়েছেন প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক গৌতম বন্দ্যোপাধ্যায়। গৌতম দা, প্রথমেই আপনাকে স্বাগত আজকের এই অনুষ্ঠানে। আমরা থ্যাংক ইউ। প্রথমেই যেটা দেখলাম, ট্রাম্পের আচরণের নানা রকম অসংলগ্নতা তো ছিলই, কিন্তু হুম। এই যে আচরণটা তিনি করে ফেললেন, এই যে আজ এই যে ট্রুথ সোশ্যালে যেটা বেরিয়েছে, এইটাকে আপনি কিভাবে দেখছেন গৌতম দা? এটা দুটো ভাগে দেখা যায়। একটা হচ্ছে তুমি যেটা বললে খানিক আগে, জেফ্রি স্যাক্স ওই কথাটা বলেছেন অলরেডি। জেফ্রি স্যাক্স বলেছেন যে ওর মেন্টাল ইমব্যালেন্স হয়েছে, মানসিক আহ, আহ, ভাবে খুব একটা প্রকৃতিস্থ বলে মনে সেটা কি হচ্ছে না। ইরান যুদ্ধে মার খাওয়ার পরে বেড়ে গেল খুব? হ্যাঁ, বেড়ে গেছে। বললেন এমনিতে একটু ছিল, তারপর এখন বেড়ে গেছে। আর দ্বিতীয়ত হচ্ছে, এইটা আমার ধারণা, এটা মানে আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে যে ট্রাম্প ইরানের কাছে হেরে গেছে। এটা একটা হেরে একদম যাওয়ার বোঝা লক্ষণ। যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। এইটা হুম হেরে যাওয়ার লক্ষণ। হেরে যাওয়া কেন? হুম। কেননা স্ট্রেইট অফ হরমুজ না খুললে বলছে ওয়েস্ট এশিয়ার মানে একবারে ইরানকে ধ্বংস করে দেবে। ইরানকে ধ্বংস করার জন্য যা যা করার সমস্ত কিছু লাগিয়ে দেবে। তো এই যে কথা বলাটা যে আমি ইরানকে ধ্বংস করে দেব, এইটা বলাটা কেন? তো বলেছিল যে আমরা যাব, তোমাদের ইরানের লোকেদের বলল যে তোমাদের কোনো চিন্তা নেই, ভালো লোককে বসিয়ে দেবো, তোমাদের দেশ শান্তিতে চলবে, আমরা তোমাদের হাতে ছেড়ে দিয়ে চলে আসবো। তো এটা তো তার মানে কথাটা ঠিক ছিল না। হুম। ইরানকে ধ্বংসই যদি করে দিতে হয় তাহলে ওই আগের কথাটা কিরকম কেন বলেছিল? এবং এই যে এই কথাটা বললেন, এতে আরো ক্ষতি হলো।
ক্ষতি হলো এই জন্যে তুমি মানে এই যে বারবার এই বিভিন্ন ধরনের কথা বলছেন, তখন থেকে একটা সমস্যা হলো ইরানের মধ্যে যে সমস্যাগুলো ছিল, সমস্যা তো ছিল ইরানের যে প্রেজেন্ট ডিসপেন্সেশন, হুম, যে সরকার, তার বিরুদ্ধে প্রচন্ড বিক্ষোভ ছিল, আমরা জানি ভীষণ রকমের বিক্ষোভ ছিল। হুম। এবং একটা সেই অর্থনৈতিক সেখানে মন্দা চলছিল। দীর্ঘদিন সাংঘাতিক, স্যাংশনের পরে তাদের প্রায় মেরুদণ্ড ভেঙে গেছিল তাদের সেই অর্থনৈতিক ভাবে। অবস্থায় এখন তুমি যদি শোনো 6 মিলিয়ন 6 মিলিয়ন ইরানিয়ান এখন সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য প্রস্তুত। 6 মিলিয়ন স্বেচ্ছায় বলেছে আমরা যোগ দেব। 6 মিলিয়ন যদি যোগ দেয়, তার মানে কত মৃত্যু হবে, কত রক্তক্ষয় হবে। ও বলছে আমেরিকান সোলজার পাঠাবো। কত সোলজার তুমি পাঠাবে, কিসে করে পাঠাবে, যাতে করে পাঠাবে সেগুলো ঠিক থাকবে? তোমাকে কি ইসরায়েল তোমাকে কি ইয়ে দেবে, মানে যাকে বলা হয় প্রোটেকশন দেবে? যে ইসরায়েলের যে যে সমস্ত মিসাইল বা হেনা তেনা করছিল, সেগুলো তো পুরোপুরি ফেলে দিয়েছে, ড্রোন দিয়ে বহু সময় ফেলে দেওয়া হয়েছে, এবং ইন্টারসেপ্টার গুলো নষ্ট করে দিয়েছে। তাহলে এখন তুমি কি করবে, কোথায় পাঠাবে? পাঠালে, তুমি যদি পাঠাও তাহলে কি হবে, তোমাদের দেশের লোক কত লোক মারা যাবে? আচ্ছা, এইবারে ইরান যেটা বলছে শোনো, এই যে কথাটা বলছি, সারা পৃথিবীতে আমি বলেছিলাম আগের দিন, প্রায় 750 দেশে এই যে আমেরিকান আমাদের মিলিটারি বেস আছে, এই যে মিলিটারি বেস আছে 750 দেশে, এখানে অ্যাটাক করবে ইরান, এইগুলোকে নজর করে করবে। এই 750 দেশ মনে করো যে আলাদা আলাদা দেশ, সেই দেশগুলোর নিজস্ব সিকিউরিটি আমেরিকার জন্য যদি বিপন্ন হয়, তারা ছাড়বে? তারা কি করবে? এটা তো আসলে ট্রাম্প যখন বলেন কিছুই ভাবেন না, উনি না ভেবে কিছু কথা বলে দেন, এবং বলে দেন শুধু না, সেটা করবার চেষ্টা করেন। এই জন্য এটা শতংবদ মা লিখো, এবার লিখে ফেলেছে। হ্যাঁ, এবার লিখেই ফেলেছেন। অতএব ওনার কোনো মনে করছেন আমি লিখে লিখে ফেললেই বোধহয় খুব ভালো হবে। এতে কি হলো, ক্ষতি হলো এটাই, ইরান প্রথমত বলে দিয়েছে যে আমরা যুদ্ধ থামানোর কথা বলিনি, এর আগেই বলেছে। এবারে ট্রাম্প বলেছে সিজ ফায়ার। এখন ইরান বলেছে আমরা সিজ ফায়ারে বিশ্বাসী নই। ওরা কেন বিশ্বাসী হবে? ওরা দেখো, আমি আগের দিন বলছি 30 বছর ধরে এই অবস্থা ফেস করছে। স্যাংশন হয়েছে, তার আগে যুদ্ধ হয়েছে, সবকিছু ফেস করেছে ইরান। ওরা তো জানে আমাদের এই যদি এগুলো হবে আমাদের উপর, এই জিনিসগুলো যদি হয়, এবারে আমাদের কি করব? আমরা এবারে শেষ পর্যন্ত লড়তে হবে। সিজ ফায়ার করে লাভ নেই, কারণ আজকে সিজ ফায়ার হলো, করে একটা কিছু কন্ডিশন হলো, আবার 6 মাস পরে যুদ্ধ হয়ে গেল, আবার আবার আমেরিকা কিছু একটা বোমা ফেলে দিল, ইসরায়েল একটা বোমা ফেলে দিল। সিজ ফায়ার করে কি হবে? কাজে দে ডু নট বিলিভ ইন সিজ ফায়ার এনিমোর, নাম্বার ওয়ান। দ্বিতীয়ত, এবং এটা ট্রাম্প বুঝে গেছে যে সিজ ফায়ার ওরা করবে না। যদি সিজ ফায়ার করে, তাতে একটা কন্ডিশন দিয়েছে। দেয়ার ইজ ওয়ান কন্ডিশন, মেজর কন্ডিশন, যে স্টেট ইন্টারন্যাশনাল অফ, গ্যারান্টি। মানে না, নট অনলি দ্যাট, স্টেট অফ হরমোজ নিয়ে কোনো কথা হবে না, এটা বলেছে। হুম, হুম, স্টেট অফ হরমোজ নিয়ে কোনো কথা হবে না। তুমি হুম। বসো, সিজফায়ার করবো, আর আন্ডারস্ট্যান্ডিং যদি করতে চাও, কন্ডিশন দাও। স্টেট অফ হরমোজ নিয়ে কোনো কথা হবে না, মানে ঠিক, স্টেট অফ ঠিক। হরমোজ আমরা যা ঠিক করব তাই হবে। এই যে হুম, আমরা যা করব তাই ঠিক হবে, যে স্টেট অফ হরমুজ দিয়ে সারা পৃথিবী 20% তেল, এলপিজি যাতায়াত করে, যেখানে আগেও 125-30টা করে প্রতিদিন জাহাজ আসতো যেত, সেখানে 5টা-6টা যদি ছাড়পত্র দেয় ইরান, তবে সেগুলি চলবে, নাহলে সেটাও চলবে না। এবং এইটা সামলাতে পারছে না, কিছুতেই পারছে না। তাহলে এটা হলো একটা। এবারে আমি যে 750 কথা বলছিলাম, যে আমেরিকান বেসেস আছে, মিলিটারি বেসেস আছে, যে অ্যাম্বাসেডার্স আছে, বিভিন্ন এমবেসি আছে, এমবেসিতে যদি ধাক্কা মারে, আঘাত করে, এবং এবং যদি মিলিটারি বেস গুলোতে যদি আহ, আহ, আঘাত হানে, মানে বিশেষ করে আমাদের ইরান, তাহলে আমেরিকা শুধু না, অন্য দেশগুলো, এটা যেটা বলছি, বিশেষ করে এই যে 6টা যে জিসিসি কান্ট্রি আছে, এই যে গালফ কান্ট্রি যেগুলো আছে আমরা বলি যেটা, একদমই। তাদের উপরে যখন আঘাত অলরেডি শুরু হয়েছে, তোমরা জানো, সৌদি জানি, জানি আমরা, ইউএই জানি আমরা, তারা প্রত্যেকে অত্যন্ত চিন্তায় আছে যে আমাদের সিকিউরিটি তাহলে কে দেখবে? দুবাই প্রায় আমরা, ধ্বংসের মুখে, অর্থনৈতিক ধ্বংসের মুখে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, তো আমরা যদি আমেরিকা নিজের স্বার্থে আমাদের সিকিউরিটিকে অ্যাট স্টেক হয়ে যাবে, বিপন্ন হয়ে যাবে, তা আমরা কেন মানতে যাব? এটা ইতিমধ্যে এই যে জিসিসি কান্ট্রিজ বলছি, এই যে গালফ কান্ট্রিজ এর মধ্যে দুটো দেশ তো অলরেডি বলে দিয়েছে না, আমরা এর মধ্যে নেই, আমরা তোমার সঙ্গে নেই, এটা বলে দিয়েছে। দ্বিতীয়ত, চায়না,
এবং রাশিয়া বলেছে ইমিডিয়েট সিজ ফায়ার। এই যে দুটো সুপার পাওয়ার যখন বলে দেয় ডাইরেক্টলি এবারে ইমিডিয়েট সিজ ফায়ার, তখন তো আমেরিকাকে অন্যরকম ভাবতে হবে। এবারে কি করব? তারপরেও যদি চালিয়ে যায়, ধরা যাক যে আমেরিকা চালাবে, কি করবে? বারবার বলছে আমরা সেই ফোর্ড আইল্যান্ডটা নিয়ে, ফোর্ডিয়া তো বোধ হয় আইল্যান্ডটা, হ্যাঁ, আমরা গিয়ে ওখানে গিয়ে আঘাত করব, পাওয়ার প্লান্ট যা আছে সেখানে দখল করব, বুটস অন গ্রাউন্ড হবে, পাঠাবো। আমি যদি দেশের লোককে শত্রু দেশে পাঠিয়ে দিই, এমন একটা শত্রু দেশ যার রেজিলিয়েন্স, এই প্রতিরোধ করার ক্ষমতা যে কতখানি, সেটা হাড়ে হাড়ে টের পেয়েছে আমেরিকা এবং ইসরায়েল। যুদ্ধ যখন শুরু করেছিল, ওরা ভাবতেই পারেনি যে ইরান এইরকম ভাবে যুদ্ধটা টানতে পারবে। এই জন্যে ওদের কোনো পরিকল্পনা ছিল না, ভাবতেই পারে। ওদের গোটাটাই ফেলিয়ার, ওয়ার স্ট্র্যাটেজি হিসেবে টোটাল ফেলিয়ার। যদি থাকতো, ফেলিয়ার না হতো, তাহলে একটা তার সুদূর পরিকল্পনা থাকতো, না এইভাবে এগোবো, এইভাবে যাবো, এটা পারবো, এত দূর করবো। কিচ্ছু করলো না। যখন জেনারেল মানেকশকে ইন্দিরা গান্ধী বলেছিলেন আমি পাকিস্তানকে অ্যাটাক করব, পূর্ব পাকিস্তানকে, তখন মানিক শাহ বলেছেন এখনই আমি করব না, তুমি বললেও করব, আমাকে সময় দিতে হবে। হি টুক টাইম। আমার একদম সময় নিয়েছে। স্পেসিফিক 6 মাস সময় কেন নিয়েছিলেন? এই পরিকল্পনাটা করার জন্য। এটাকে বলা হয়, এটা হচ্ছে একটা একটা অত্যন্ত উন্নত মানের, যাকে বলা হয় যুদ্ধের শৈলী, সেটা করেছিলেন তিনি। তার ফল আমরা পেয়েছি। আমেরিকা এসব করেছে বলে আদৌ মনে হয় না, আদৌ করেনি। এবং দ্বিতীয়ত দেখো, আমেরিকান পিপুলরা যুদ্ধের বিরুদ্ধে চলে যাচ্ছে ভীষণভাবে। আমরা জানি এটা, আমেরিকাতে লোকেরাই তো ইতিমধ্যে নো ট্রাম্পের কিংস ভীষণ আন্দোলন বড়। হয়েছে, হ্যাঁ, এবং তার কারণটা কি? নজিরবিহীন প্রায়, হ্যাঁ। তার কারণটা একটাই, কারণ আমেরিকায় কোনো দেশ গিয়ে কোন রকম ভাবে হানা দেয়নি কোনো কালে। আমেরিকা অন্য জায়গায় হানা দিয়েছে, কখনো ভিয়েতনামে যাচ্ছে, কখনো আফগানিস্তানে যাচ্ছে, কখনো ইরাকে যাচ্ছে। কিন্তু কি হচ্ছে, দেশের যে সেনাগুলো, ওই কম বয়সী যুবকেরা, যুবতীও তরুণীও, তারা যাচ্ছে, মারা যাচ্ছে। দেশের এই যে ইয়াং পিপল, তারা মারা যাচ্ছে, তার একটা ভীষণ ইম্প্যাক্ট হয়, সাংঘাতিক ইম্প্যাক্ট। আমেরিকাতেও সাংঘাতিক ইম্প্যাক্ট হয়। এই যে ইম্প্যাক্টটা হচ্ছে, এই যে ইম্প্যাক্টটা কিন্তু বোঝে ট্রাম্প, কিন্তু বুঝছে হাড়ে হাড়ে, আবার বলছে হাড়ে হাড়ে টের পাচ্ছেন। কেন? বিশেষ করে এই যে যে দুটো বিমান ধ্বংস হলো ইস্পাহানে, যে দুটো বিমান ধ্বংস হলো, আমেরিকার বিমান, এটা নিয়ে দুটো মত আছে। ইরান প্রথমে বলেছিল ওরাই ধ্বংস করেছে, পরে দেখা গেল ওরা কিন্তু করেনি, করেছে আমেরিকা নিজে করে দিয়েছে। নিয়ম নিয়ম তাই, কারণ ওখানে গিয়ে দুটো বিমান পড়ে গেল, যে কোনো কারণে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর ওরা ভেবেছিল ওটাকে চালু করতে পারবে, ও বুঝতেই পারেনি যে ওখানে বাড়ির মধ্যে গেঁথে গেল বা কিছু একটা হলো, কিছু করতে পারলো না। তখন বাই দ্যাট টাইম ইরানের যে মিলিটারি, তারা জানতে পেরে ওখানে ওইদিকে আসতে শুরু করছে। যদি ওদের হাতে পড়ে যায়, অনেক কিছু এমন কিছু জিনিস থাকে, তথ্য থাকে, সেই তথ্যগুলোকে কখনো বাইরে যেতে দেয় না, শত্রু দেশের খাতে পৌঁছে দেওয়া যায়। সেই জন্য বিমান দুটোকে ধ্বংস করে দিল, আমেরিকা ধ্বংস করে ফিরে আসতে হলো। তারপরে বিরাট গর্ব করে ট্রাম্প বলছে আমরা দুজন আমাদের সেনাকে ফিরিয়ে আনতে পেরেছি সাংঘাতিক ভাবে। আরে তুমি ফিরিয়ে আনতে পেরেছো কি? তোমার তো গোটা অপারেশনটা ফেল করেছে, টোটালি ইট হ্যাজ ফেইলড। সেটা না বলে আমি দুজনকে খুব ইয়েভাবে ফিরিয়ে আনতে পেরেছি, এটা দেশের লোকের কাছে মান রক্ষা করছে, নিজের মুখ রক্ষা করছে, ভাবছে তাতে বোধহয় খুব ভালো হয়ে গেল। তা তো নয়। এক একটা যে যে যুদ্ধ বিমান ওখানে ধ্বংস হলো, এক একটির দাম 900 কোটি টাকা করে। এই 900 কোটি টাকা করে এক একটা বিমান ধ্বংস করে, দুখানা বিমান ধ্বংস করে তুমি চলে এলে। এই তো দেশের টাকা, দেশের ট্যাক্স পেয়ারের টাকা, এই তো হচ্ছে তোমার। এই অবস্থায় যেটা আমার আমার যেটা মনে হচ্ছে, এই জন্য প্রথমেই তুমি যেটা বললে, দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে তার মানসিক প্রকৃতিস্থ, তার ভাই মানসিক অবস্থা নিয়ে একটা খুবই অনেকেই বলছে যে কথাটা, এবং সেটা সত্যি যে হতে না পারে না এমনও কোনো কথা নয়, হতেও পারে এই ধরনের কিছু মানসিক গন্ডগোল হতেই পারে। গৌতম, আর একটু দ্বিতীয়, ইন্টারাপ্ট করছি, এর মধ্যে আপনি হ্যাঁ দেখেছেন বোধহয় বেশ হ্যাঁ কিছু সোশ্যাল মিডিয়ায়, সেটা আমেরিকান সোশ্যাল মিডিয়ায়
হ্যাঁ, হ্যাঁ। হঠাৎ ট্রাম্পের প্রথমে মৃত্যুর খবর এবং পরে হাসপাতালে ভর্তির খবর, হ্যাঁ, এগুলো বেশ, সব হ্যাঁ, হ্যাঁ, এগুলো গুজব পরে জানা গেল। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, মানুষ কিরকম ভাবে ওখানে মানুষ ট্রাম্পকে হ্যাঁ, দেখছে তার একটা প্রতিফলন আমার মনে হয় এটা, হ্যাঁ, যে হ্যাঁ, মানে তারা অনেকেই চাইছে যে সে মরুক বা হসপিটালে গিয়ে ভর্তি হোক, তাহলে অন্তত কিছু একটা বাঁচে হোক, এই ধরনের দেশটা। হোক, হ্যাঁ, এবং পরে পরে তাহলে বলছে এটা ফেক ফেক বলে বলা হয়েছে, ঠিক হ্যাঁ, আছে, ফেক বলে একটা পরে বলা ব্যাপারটা হয়েছে। ফেক। হুম। এবারে দেখো, এই জন্যই আমি বললাম প্রথমে যে এইটা, এই কারণে বললাম, ট্রাম্পের কথা শুনে এইটা মনে হচ্ছে যে আমেরিকা ইরানের কাছে প্রাথমিকভাবে পরাজিত, হেরে গেছে, এবং এটা হেরে যাওয়ার লক্ষণ। না হেরে গেলে এই রকম ভাবে কেউ, ঠিক দেওয়ালে পিঠ থেকে গেলে মানুষ যেরকম করে, একটা একটা বিড়ালকে যখন একেবারে কর্নারে নিয়ে যাওয়া হয় যেমন ফোর্স করে, ঠিক সেরকম করছে। উল্টো হওয়ার কথা ছিল, ইরানের বলা উচিত ছিল অনেক কিছু কথা। ইরান ইজ রাদার কাম, অ্যাবসলিউটলি কাম, পরিষ্কার বলে দিচ্ছে আমরা যুদ্ধ বন্ধ করব না, আমরা চাইছি না। যুদ্ধ বন্ধ করলে ওরা, যেটা বললাম, এই কন্ডিশন গুলো ওরা চাইবে। একটা হচ্ছে ভবিষ্যতে তুমি যুদ্ধ করবে না, ভবিষ্যতে তুমি স্যাংশন করবে না, এবং তারপরে আছে রেপারেশন, টাকা। আমাদের যে এত ক্ষতি করেছো 30 বছর ধরে, এবার সেই টাকাটা দাও। এটা ট্রাম্প বলতে পারে, যেতে পারে। ট্রাম্পের একেবারে সাপের ছুটো গেলা হয়ে গেছে, কিচ্ছু করার নেই। ট্রাম্প এখন কি করবে নিজেই জানে না। একটাই হতে পারে, যেটা চেষ্টা চলছিল, যে পাকিস্তানের থ্রু দিয়ে সেখানে ইরানের বিদেশ মন্ত্রীর সঙ্গে কথা হচ্ছে, আসিম মনিরের হচ্ছে, নিয়মিত কথা টথা হচ্ছে, এবং তার সঙ্গে জেডি ভান্স থাকছেন, উপরাষ্ট্রপতি এর ভাইস প্রেসিডেন্ট অফ আমেরিকাতেও থাকছে আলোচনায়, যদি একটা কোনো সমঝোতা সূত্র বেরিয়ে আসে। কিন্তু সেই সমঝোতা সূত্রটি তো এইটা বেরিয়ে এসেছে, এই যেটা বললাম সেইটা বেরিয়ে এসেছে। পাকিস্তানের সঙ্গে অন্তত আফটার অল ইরান এমন কোন কন্ডিশন করবে না, ই করবে না, গুরুত্ব দেবে না পাকিস্তানকে, যে পাকিস্তান যা বলবে তাই শুনে নেবে, কখনোই করবে না। মিডিয়েটারে কাজ করতে পারে। এই কথাটাও জেফরি স্যাক্স বলেছেন খুব ভালোভাবে আগের দিন একটি আগের দিন ইন্টারভিউয়ে। ঠিক। হ্যাঁ, হুম, বলেছেন যে ভারত হলে তাও মানা যেত, ভারত একটা সুপার পাওয়ারের মতো, ভারত হুম। কিন্তু ভারত তো করছে না। উনি আর বেশি কিছু জাননি, বলেননি, কিন্তু আমার বক্তব্য, ভারত করবেটা কি করে? ভারতের, আমরা তো ভেতরের কথা জানি, কে করবেন? মোদি সাহেব তো ট্রাম্প যা বলছেন তাই করছেন, আমাদের দেশের লোকেরও তাই ধারণা হয়ে গিয়েছে, সাধারণ মানুষরা পর্যন্ত সে কথা বলছে। এই যদি অবস্থা হয়ে যায়, যে ভারতে কত সাংঘাতিক ভারতের পজিশন ছিল, ভারতের অবস্থা কোথায় ছিল, আর কেন এখানে পৌঁছেছে, সেটা তো সেটা অটল আমাদের বিহারী দেশ, বাজপেয়ী, মনমোহন সিং অব্দি সেটা আমরা দেখেছি, আমরা দেখেছি, দেখেছি। আমরা দেখেছি, একদম। কিন্তু সেটা এখানে নেমে এসেছে, কাজে এটা, এটার কিছু বলার আমাদের নেই খুব একটা। এবারে এই, যেটা আমার, যেটা আমার কনক্লুশন এখন, যে যদি সত্যি যুদ্ধ না থামে, তাহলে কিন্তু এই পশ্চিম এশিয়ার সমস্ত অর্থনৈতিক ভাবে যে বিপর্যয় নেমে আসবে, সেটা কাটানো খুব ভীষণ কঠিন হয়ে যাবে, এবং ভারতের উপরেও একটা প্রচন্ড রকমের একটা অর্থনৈতিক চাপ চলে আসবে, বিপর্যয় নেমে আসতে পারে বলে আমার আশঙ্কা হচ্ছে, সুব্রত। গৌতম দা, এখানে তো অবশ্যই আর আপনি যেটা বললেন যে ভারতের এ ব্যাপারে যথেষ্ট বড় ভূমিকা নেওয়া উচিত ছিল নিজেদের স্বার্থেই, যে এই যুদ্ধে হ্যাঁ, উদ্যোগী, যাতে বন্ধ করার উদ্যোগী হওয়া যায়। তা কিন্তু সেখানে সেরকম কোনো উদ্যোগ আমাদের এখনো চোখে পড়েনি। কিন্তু একটা জিনিস আমরা যেটা আজকে দেখলাম, যে ইরান যখন পাল্টা উত্তর দিল যে হুম, অ্যামেন্ডমেন্ট 25 এর কথা, সেকশন হুম, 4 এর কথা, হুম, তখন আমেরিকার ভেতর থেকে অনেক সংবাদ পত্র এবং পোর্টাল এবং বিভিন্ন রকম ইউটিউব আমরা দেখলাম এটা নিয়ে সরব হয়েছে। হুম। এই বিষয়টা যদি আপনি একটু একটু এলাবোরেট করেন, যে ট্রাম্পকে সরানোর জন্য এখন কি আমেরিকার মধ্যে থেকে সেকশন 25 এটাকে প্রয়োগ করার বড় দাবি উঠতে পারে? দেখো, এখনই আমি যদিও এটা বলা হয়েছে ইরান সেটা করবার চেষ্টা করছে, তার করবার একটা চেষ্টার কারণ আছে, আমি কারণটা বলছি অন্যভাবে। তুমি যেটা বললে, বিশেষ করে ল্যাটিন আমেরিকা থেকে আমি যা শুনছি, মোটামুটি একটা ইরানের এমবেসি থেকে কথাটা এসেছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি সিগনিফিকেন্ট। তার কারণ হচ্ছে যে সম্ভবত আমেরিকার, সাউথ আফ্রিকা থেকে এসছে, এসে এটা এটা দেখলাম। বলতে, হ্যাঁ সরি, এটা সাউথ আফ্রিকা সাউথ থেকে। আফ্রিকা থেকে এসছে। সাউথ আফ্রিকা ট্রাম্পের প্রচন্ড বিরোধী, আফ্রিকান, আফ্রিকান নেশন, প্রচন্ড বিরোধী এখন সাউথ আফ্রিকা। হুম, সেটা একটা মস্ত বড় ব্যাপার আছে, সেইটা একটা ফ্যাক্টর।
কেননা এখনই কিছু করতে চাইবে না এরা, কারণ যেহেতু ট্রাম্পের ক্ষেত্রে এখনো যদি করতে চায় তাহলে আমেরিকার মাথাটা নিচু হবে, এই সমস্ত ভাবনা চিন্তা আছে। এবং ট্রাম্পকে ইমপিচমেন্ট তো এর আগে দুবার হয়েছে, কিন্তু দুবার তো বেরিয়ে গেছে। যাই হোক, তৃতীয়বার আবার হবে কিনা সেটা উই ডু নট নো, ওরা করবে কিনা করবে। প্রথমত এই প্রসঙ্গে কি এই গুজবটা একটুখানি, এর সঙ্গে কি কোনো ইয়ে আছে? এই যে গুজব রটে গেল, এটা কি একটা ট্রাম্পের এখন এসকেপ রুটের মধ্যে আসছে, নাকি নিজের সম্পর্কে, শরীর দেখো সম্পর্কে এটা এই সরিয়ে এই দিয়ে সমস্ত হাসপাতালে চলে যাওয়া? এখন এই সমস্ত কিছুই সমস্ত কিছুই হতে পারে, সবই কনজেকচার, সবই কনজেকচার, আমরা কিছুই বলতে পারি না এটা ঠিক কি এটা। যুদ্ধের সময় এমনিতেই প্রচুর খবর উঠতে থাকে, বিভিন্ন ধরনের খবর উঠতে ঠিক, থাকে, ঠিক। তার মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল, কে কোনটা ভাবছে কিভাবে ভাবছে সেটা না। আমরা যেটা দেখতে পাচ্ছি তার ভিত্তিতে আমরা বলতে পারছি কিছু, ইনফ্যাক্ট বলতে পারি কিছু কিছু এইটা কথা। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সম্পর্কেও ঠিক এই কথাটা উঠেছিল যে উনি উঠেছিল, মারা গেছেন। পাওয়া যাচ্ছে না, ওনাকে পাওয়া পাওয়া যাচ্ছে না। যাচ্ছে না, হ্যাঁ, দেখতে পাওয়া যায়, আবার পরে উনি এখানে আবার, এখানেও সেটা উঠলো, ট্রাম্প হঠাৎ তারপর মারা উনি গেছে। আবার সবার সামনে হুম, এলেন এসে এটা দেখো, এটা সবার ক্ষেত্রে, এমনকি একটা সময় সাদ্দাম হুসেনের ক্ষেত্রেও হয়েছিল যে সাদ্দাম হুসেনের বাইরে তিনি যে যাকে দেখানো হচ্ছে ইজ নট সাদ্দাম হুসেন, হ্যাঁ। অন্য। এটা এটা হয়, এটা অনেক সময় এটা করাও হয়, হয় না তা বলবো না। এমনকি মুঘল পিরিয়ডও এটা খুব একটা কমন প্র্যাকটিস ছিল। বহু সময় যখন এমনকি মারা যাওয়ার পরেও গোপন রাখা হতো, এবং সেই রকম একই সাজে সাজিয়ে আহ, আরেকজন আহ, লোককে, হ্যাঁ। দুর্গের ওপর থেকে দেখানো হতো যে তিনি বেঁচে আছেন, এই ধরনের করা হতো। তো এইটা তো একটা একটা স্ট্র্যাটেজি বলতে পারো, কৌশল বলতে পারো। হুম, আমি যেটা বলতে চাইছি যে আমেরিকার যারা বিশেষ বন্ধু ছিল, বা আমেরিকার ইনফ্লুয়েন্স প্রভাব যেখানে যেখানে ছিল, তার মধ্যে দেখো এই যে ল্যাটিন আমেরিকার কথাটা ধরো, ল্যাটিন আমেরিকার 33টা দেশের মধ্যে আমি দেখতে পাচ্ছি 21টা দেশই এখন চায়নার সঙ্গে, চায়নার অর্থনীতির সঙ্গে জড়িয়ে ফেলছে। বেল্ট অ্যান্ড রোড যে ইনিশিয়েটিভ, 21টা দেশ সেখানে সই করেছে, এবং সারা পৃথিবীতে ইনফ্যাক্ট 149টা দেশ সই করেছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, চায়না, এবং তার মধ্যে রাশিয়াও আছে। রাশিয়ার মধ্যে, কারণ এই যে অর্থনৈতিক উন্নতি হওয়ার জন্য যেভাবে যা যা করা দরকার সেটা ওখানে ওরা করছে। এবং সেটার মধ্যে রাশিয়া এবং চায়না যে অল্টারনেটিভ একটা পাওয়ার তৈরি হয়েছে, এরা কিন্তু বলছে আমরা ডেভেলপমেন্ট ফর পিস, শান্তির জন্য করছি। কিন্তু একই সঙ্গে শান্তির জন্য করা হচ্ছে ঠিকই, কিন্তু একই সঙ্গে ওরা বলতে চাইছে যে এখন কোনো ইউনিপোলার পৃথিবী হবে না, বাইপোলারও হবে না, একটা মাল্টিপোলার পৃথিবী। মাল্টিপোলার। এই যে মাল্টিপোলার যে পৃথিবী, তাতে কিন্তু পরস্পরকে পরস্পরের সাহায্য করবে বিভিন্নভাবে, সে ডিফেন্সের দিকেও করবে, অর্থনীতির দিকেও করবে, তবেই বাঁচবে সবাই। আমেরিকা তো সেটা মানেনি, এবং সবচেয়ে দুঃখের দুর্ভাগ্য হচ্ছে ভারতও সেখানে যায়নি। এই এই যে একটা একটা করার কথা হয়েছিল যে ইন্ডিয়া চায়না রাশিয়া এই একটা অক্ষ তৈরি হবে, এরকম ভাবা হয়েছিল, তার মধ্যে ইন্ডিয়া যায়নি, কিন্তু ইরান গেছে, সেখানে গেছে। এই যে চায়না এবং রাশিয়া যেভাবে এগিয়েছে, যেভাবে চলছে, সেই যে ফোর্সটা, সেই ফোর্সটা কি করবে? সেই ফোর্সটা তো মস্ত বড় ফোর্স। আমেরিকা, ট্রাম্প তো সেটা কন্ট্রোল করতে পারবে না, নিজে প্রথমেই এসে বেরোছিল আমি সবই বন্ধ করে দেবো, পুটিনকে আমি যা বলবো তাই করবে, কালকে বলে দিয়ে যুদ্ধ বন্ধ করে দেবে। ভারতের ক্ষেত্রে বলে গেছে বারবার বারবার, ঠিক আছে, কিন্তু পুতিনের ক্ষেত্রে তা হয়নি, কিছু করতে পারেনি, একটি কথাও চীনের করতে চীনের পারেনি। ক্ষেত্রেও হয়নি, চায়নাকেও সেটা করতে পারে। চায়নার ক্ষেত্রেও কিছু করতে পারেনি। কাজেই এখন এই যে অন্য যে এই যে ফোর্সটা, এই ফোর্সটা যদি আরো স্ট্রং হয়ে যায় এরপরে, এবং এরা কি চাইবে, দেখো এরা কি চাইবে, এটা খুব খুব, তুমি যদি ব্যবসায়িক দিক থেকে দেখো, এরা চাইবে আমেরিকার অর্থনীতি দুর্বল হয়ে যাক, আরো দুর্বল হয়ে যাক, এবং দুর্বল তো হবে যদি ক্রমাগত যুদ্ধের মধ্যে থাকে, থাকতেই এইরকমই চলতে থাকে, তাহলে আমেরিকার অর্থনীতিও কিন্তু দুর্বল হতে থাকবে অনেকটাই, এবং সেটা তাদের ট্যাক্স পেয়াররা কতটা মানবে। কাজে দেখো এখন ট্রাম্পের কি হলো সেটা তো বড় কথা নয়, ট্রাম্প হুম, থাকবে কি না থাকবেন, আজকে থাকবেন না কালকে চলে যাবেন, যেতেই হবে। কিন্তু যে সর্বনাশটা ট্রাম্প করে যাচ্ছে সেটা হচ্ছে রিপাবলিকানদের জন্য সর্বনাশ করে যাচ্ছে। রিপাবলিকানরা আর এরপরে ফিরতে পারবে এটার মধ্যেও, শুধু অনলি বিকজ অফ হিম। এবং সেটা, এবং শেষ পর্যন্ত তুমি যেটা বললে, রিপাবলিকানরা যদি বুঝতে পারে
যে এই এরপরে ডেমোক্র্যাটরা তাদের কাউকে ছাড়বে না, তখন রিপাবলিকানদের মধ্যে যদি এই দাবিটা ওঠে, এবার অনেক হয়েছে, তোমাকে নামতে হবে, তাহলে কিন্তু ট্রাম্পের খুব বিপদ। সেটা ভেতরে ভেতরে হচ্ছে কিনা উই ডু নট নো। তবে তবে এই যে কথার ভঙ্গি, এই যে তুমি যেটা বললে অশ্লীল ভাষায় গালিগালাজ করে লিখে দেওয়া, এক্স্যাক্টলি এটা কোনো প্রেসিডেন্টের কাছ থেকে তো আশা করা যায় না, একেবারেই যায় না। এইটা আসার মানে হচ্ছে প্রবল চাপের মধ্যে আছে ট্রাম্প, একদিকে ইরানের থেকে এবং একটা নিজের দেশেও। মাগা, মেক আমেরিকা গ্রেট এগেন, তারাও যারা ছিল এই যে মাগা, তারাও এই যে ট্রাম্পের উপরে প্রচন্ড চাপ যে বাড়াচ্ছে, আজকের এই কথা শুনে সেটা মনে হয়েছে, এই যে যে টুইটটা করেছে সেটা শুনে মনে হয়েছে। টুইট সম্পর্কে ইরানের একটা খুব সুন্দর একটা এম্বাসি থেকে এসছে, হুম, তাতে হুম, তারা বলছে যে হুম, আপনাদের হুম। প্রেসিডেন্টের কথা অন্তত বাচ্চাদের শোনাবেন না। ঠিক, এটা ঠিক, এটা ঠিকই ভাবা যায় না, বলছে। হ্যাঁ, এরকম ঠিকই। গালিগালাজ এরকম মস্তানের মতো। হ্যাঁ, তো তো আসলে মাস্তানের মানে মতো বললে ইরান এ- ব্যাপারটাকে এমন মজার পর্যায়ে নিয়ে গেছে, এমন একটা হুম, হাস্যকর হুম, পর্যায়ে তারা ফেলে দিয়েছে ট্রাম্পকে, যে এখন তাকে একটা ভাঁড় ছাড়া আর কিছু হুম, মনে হচ্ছে না, না, যে হুম। একদম একদম সেই ভাঁড়ামোর পর্যায়ে পৌঁছে গেছে। হ্যাঁ, তো আর কিন্তু কিন্তু তুমি যদি ওর ব্যাকগ্রাউন্ডে চেক করো, ট্রাম্পের ব্যাকগ্রাউন্ড, হোয়াট ইজ হিজ ব্যাকগ্রাউন্ড, ওর ব্যাকগ্রাউন্ডে প্রচুর মিথ্যাচার আছে, প্রচুর মিথ্যাচার আছে। আমি সেদিনই প্রচন্ড স্তম্ভিত হয়েছিলাম প্রথমবার যেবার হিলারি ওনার কাছে হেরে গেলেন। হিলারি যেভাবে ওকে উত্তর দিয়েছিলেন, সেটা কোনো, আমি বলছি কোনো সভ্য শিক্ষিত দেশ হলে দুবার ভাবতো না ওনাকেই ভোট দিয়ে প্রেসিডেন্ট করতো। তো আমেরিকা তো প্রচন্ড, যতই মুখে মুখে খুব বড় বড় কথা বলে, ও তো মুখে বড় বড় কথা বললে তো হবে না। আমেরিকাতে সেই পুরুষতান্ত্রিক সমাজ যেরকম, ওতে ওরা কোনো মহিলাকে করবেও না। আর হিলারির কথাটাই গুরুত্ব দিল না। কিন্তু প্রত্যেকটা কথায় যে ট্রাম্প যে বাজে কথা বলছেন, সেটা হিলারি একেবারে যুক্তি দিয়ে দিয়ে সমস্ত খণ্ডন করেছিলেন। এবং তার তার এফস্টিন ফাইলে তার যে ছবি আছে, যে যেটুকু আমরা দেখতে পাচ্ছি তাতেই তো ইনাফ বোঝাই যে তার হোয়াট ইজ হিজ ব্যাকগ্রাউন্ড, এই সবই বোঝা যায়। এই ব্যাকগ্রাউন্ড থেকে এইরকম কথা আসতে পারে, কিন্তু বিইং দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস, বিইং দ্য পোর্টাস, তার মুখ থেকে তো এটা কথা আশা কখনোই ভাবা যেতে পারে না। এবং সেটা টুইটে লিখে দিচ্ছে, এটা তো ভাবতেই পারা যায় না, বাট হি ডিড ইট, কেউ করে দিলেন। তার মানে এই যে এইবার করে একটা খুব দিলেন। হ্যাঁ, গৌতম দা, আমি একটু আপনার সময় যেহেতু হ্যাঁ, কম কম হ্যাঁ, হয়ে আসছে হ্যাঁ, এখানে, এই টুইটে আর দুটো খুব ইম্পর্টেন্ট ব্যাপার আছে, আমরা গালাগালির হুম, পোর্শনটা বাদ দিলেও হ্যাঁ, হ্যাঁ, সেটা হচ্ছে যে আহ, যে আহ, অসামরিক জায়গা তিনি আক্রমণ করার কথা বলেছেন, হ্যাঁ, সেটা একটা যুদ্ধ অপরাধের পর্যায়ে পড়ে, ব্রিজ হুম, ভেঙে দেওয়া এবং হুম, বিদ্যুৎ ইয়েতে, এটা একটা বিষয়। আর দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে যে আল্লাহর প্রসঙ্গটা হঠাৎ এখানে টেনে নিয়ে আসা, এটা নিয়ে বিশ্বব্যাপী আলোড়ন হচ্ছে, এবং বিশেষ করে যেটা এখানে যে মুসলিম কান্ট্রিগুলো, যার একটা বড় অংশ ট্রাম্পের সঙ্গে আছে বলে এতদিন ছিল, হ্যাঁ, হুম, তাদেরও সেখানে একটা কিন্তু বড় আঘাতের হুম, প্রশ্ন আছে। তো হুম। এই যে এই প্রসঙ্গ, এই দুটো প্রসঙ্গকে আপনি যদি একটু যদি ইয়ে করেন, সময় খুব অল্প, তবুও আমার মনে হয় একটু ছুঁয়ে যায়। যখনই তোমার মানসিক অস্থিরতা চূড়ান্ত পর্যায়ে পড়বে, তখন তোমার মাথায় যুক্তিবোধ কাজ করবে না। যুক্তিবোধ এবং কনসিকুয়েন্সেস, মানে এর পরে এই আমি বলার পরে কি হতে পারে। এইটা কি, এই আল্লাহ শব্দটা উচ্চারণ করার পেছনে তো একটা তার একটা কোথাও একটা তার কাউকে আঘাত করার ব্যাপার ছিল। না, তুমি এটা খুব পরিষ্কার, ইসলামোফোবিয়া ভেতরে ভেতরে মেজরিটি অফ আমেরিকানস এর মধ্যে এত এত বেশি ঢুকে আছে, এত বেশি ঢুকে আছে যে ওটা কোনো মনেই করে না যে আমি কিছু ভুল বলেছি। এটা সেটাই। একদম একদমই ইসলামোফোবিয়ার একটা রূপ, একদম। আল্লাহকে তো ভগবান হিসেবে বলছে না, মানে এবারে আল্লাহর কাছে যাও, আল্লাহ তোমাকে বাঁচাতে পারলে পারাবে তার একদমই তাই, আল্লাহর কাছে এইটা প্রার্থনা মানেটা, করো। এই মানেটা হচ্ছে হ্যাঁ। আমি, তার মানে তিনি নিজেকে মনে করছেন তিনি সর্বশক্তিমানেরও উপরে, তাই তো, আল্লাহর উপরে হুম, তিনি যাই হোক, এটা মনে করছে, এটা ব্যঙ্গ করা, শ্লেষ করা। এইটা একটা ইসলামোফোবিয়ার একটা রূপ। ইসলামোফোবিয়া কেন? ভয়, একদিকে একটা তাদের হেট্রেড টুয়ার্ডস ইসলাম,
একটা একটা ভেতরে ভেতরে ঘৃণা আছে বা বিদ্বেষ আছে, সেইটার প্রকাশ এটা। এবং সেটা থেকে একটা ভয় ওকে, যে না আমি ওদের উপরে, হুম, কিন্তু ওদের, মধ্যপ্রাচ্যে এর প্রতিক্রিয়া কি হবে? এই যে কথাটা যেভাবে বললো হুম। তাদের এসব মধ্যপ্রাচ্যের দেশগুলো তো তারা তো ইসলাম ধর্মাবলম্বী, সেখানে ট্রাম্পের এই কথার কি প্রতিক্রিয়া কিছু অলরেডি আসতে শুরু করেছে অবশ্যই এর মধ্যে। এটা 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 তুমি এটা অপেক্ষা করতে হবে কয়েকদিন, যে এর এর কি রেজাল্ট হয় বা কি কি হয়। কারণ সেই যে আমেরিকার এই আমাদের ট্রাম্প সাহেব যে পাকিস্তানের সমর্থন নিতে চাচ্ছে, পাকিস্তানকে বলছে তুমি আমার হয়ে মিডিয়েট করো, সে পাকিস্তান মিডিয়েট করছে, সে পাকিস্তানে কি বলবে, পাকিস্তান কি বলবে? পাকিস্তান কি বলবে, ঠিকই। আগে তো পাকিস্তানের বলা উচিত, হুম। পাকিস্তান কেন বলছে না? পাকিস্তান তো একটা কোন কি পর্যায়ে, মানে কোন পর্যায়ে নেমেছে পাকিস্তান? পাকিস্তান তো একটা উচ্চারণ করছে না, একটি কথাও বলছে না, একটি মন্তব্য করছে না। ওয়াই নট? একটা কথা বলেনি। আসিম মুনির, সে নাকি তার বিরাট, সেও আরেক আর অবস্থা, সেও বিরাট ছাতি, সেও বিরাট শক্তিবান, সেখানে চুপ। ওয়াই ইজ ই সাইলেন্ট? সমস্ত পাকিস্তানের লোক, এর সবটাই তাই। তুমি যদি বলো, এই যে গোটা জিনিসটাই, ট্রাম্প কোনো কালেই আমেরিকান প্রেসিডেন্ট হওয়ার উপযুক্ত নয়, এটা সবাই জানি আমরা, তবুও জিতেছে এবং জিতে প্রেসিডেন্ট হয়েছে। প্রথমবারে যা ছিলেন, দ্বিতীয়বারে তার অনেক পরিবর্তন হয়েছে, আরো বেশি ক্ষমতায় হয়েছে, ক্ষমতায় মনে করেছেন যে আমি আরো আরো বেশি ক্ষমতা পাবো, আমি যা করবো তাই হবে। কিন্তু যেটা এর পরে হতে পারে, এটা সম্ভাবনা, যে যুদ্ধ যদি না থামে, এটা ঠিকই, তাহলে ইরানকে যদি আরো বেশি আঘাত করে, তাহলে কিন্তু ইরান কোনোটা ছাড়বে না। মিডল ইস্টেও প্রচন্ড একটা একটা আঘাত পড়বে, হানা হবে, একদিকে মিডল ইস্টে হবে এবং অন্যান্য বিভিন্ন দেশে। এবং তখন যারা একেবারে কাছে আমেরিকা, তারাও কিন্তু ধীরে ধীরে দূরে সরে যাবে। সে তুমি ধরো জাপান বলো, জাপানেও তো প্রচুর, আমি আজকে একটু আগেই দেখছিলাম যে ইটালির প্রাইম মিনিস্টার চলে গেছেন ইয়েতে, হ্যাঁ, 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 ইরানে কথা বলতে। হ্যাঁ, তার হ্যাঁ, মানে ন্যাটো এবারে দেখ, ভেঙে গেল, ন্যাটো এই কার্যত যে ভেঙে গেল। নেটো, এই যে নেটো, নেটোটাও তাই অবস্থা হবে। নেটোতে কিন্তু সেভাবে থাকতে পারবে না, কখনোই থাকতে পারবে না। কারণ তার আগে বলেছে একবার, গ্রিনল্যান্ড আমি কিনে নেবো, গ্রিনল্যান্ডের লোকদের টাকা পয়সা দিয়ে আমি এই আইল্যান্ডটা কিনে নেবো। এটা এটা সুইডেনের তো প্রধানমন্ত্রীকে খুব অপমানসূচক কথা বলেছেন যে উনি অভ্যাস। হ্যাঁ, হ্যাঁ, চার্চিল নন। হ্যাঁ, হ্যাঁ। ভীতু। আর স্পেনকেও বলেছে, স্পেনেও প্রাইম মিনিস্টার সঙ্গে তাই হয়েছে। কাজে ইউরোপটাও বাদ চলে গেছে। কাজে আমেরিকা ক্রমেই খুব একলা হয়ে যাবে। এবং যে একলা যে হয়ে যাচ্ছে, এমনকি নিজের দেশও, এইটুকু অন্তত প্রমাণ পাওয়া যাচ্ছে এই ট্রাম্পের টুইটে, এইটুকু সুব্রত। অত্যন্ত আমরা আমরা শেষ একদম পর্যায়ে পৌঁছেছি, কিন্তু আমি একটা প্রশ্নের লোভ সামলাতে পারছি না আপনাকে, যেটা একটু যে আপনার কাছে জানার, সেটা হচ্ছে যে এইরকম একটা পাগলা জগাই প্রেসিডেন্ট এখন আমেরিকার হুম, ওইরকম চেয়ারে বসে রয়েছে, যার হাতে সমস্ত হ্যাঁ, ক্ষমতা। হ্যাঁ, আহ, এখানে আমি দেখলাম যে অনেকগুলো আশঙ্কার কথা অনেকেই, অনেক লোকই বলেছেন, তার মধ্যে বেশ কিছু একাডেমিশিয়ানও আছেন, যে এই অবস্থায় পরমাণু যুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনা, আশঙ্কা একটা বড় হয়ে দেখা দিচ্ছে, যে এর হাতে পরমাণু অস্ত্র আছে, যার হুম, মানসিক অবস্থা নিয়েই এখন প্রশ্ন হুম, উঠে গেছে সারা হুম। বিশ্বে। তো সেইখানে দাঁড়িয়ে বিশ্ব কতটা নিরাপদ, এরকম কোনো আশঙ্কা কি আপনার মনে হচ্ছে যে দেখো, শেষ পর্যন্ত ট্রাম্প পরমাণু অস্ত্রটা ব্যবহার করে দেবেন? দেখো, এটা তো যার হাতে পরমাণু অস্ত্র আছে যেসব দেশে, সেই সব দেশে যারা মাথা, তাদের যদি মাথাই বিগড়ে যায়, তাহলে তো এটা হতেই পারে, হতে পারে না তা বলবো না, কিন্তু মুশকিল হচ্ছে যে সেটা যদি করে ফেলে, সে যদি করেও, তাহলে কি হবে? তে- তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে কি না লাগবে আমরা জানি না, উই ডু নট নো। কিন্তু এটুকু পরিষ্কার হবে যে ইউরোপ থেকে, রাশিয়া থেকে, চায়না, কেউ আর আমেরিকাকে ছাড়বে না, ট্রাম্পকে ছাড়বে না। সবাই কিন্তু কেউ ছাড়বে না। এবং তখন একদিকে আমেরিকা এবং অন্যদিকে সারা বিশ্ব চলে যেতে পারে। এটা তৃতীয় বিশ্বের কিন্তু খুব একটা হবে না, এটা বাইপোলার পরিষ্কার হবে, কিন্তু বাইপোলার মধ্যে কি হবে? আমেরিকা 100 বছর পিছিয়ে যাবে, আমেরিকা আর উঠতে পারবে না। এইটা যদি ট্রাম্প করে, এখন ট্রাম্প যদি সব ছেড়ে দিয়ে এটাই মনে করে এটাই করবো, তাহলে ইরান ইতিমধ্যেই, অবশ্য তুমি জানো বোধহয়, ইরান ইতিমধ্যে অনেক দিন ধরেই পর্বত, পাহাড়ের নিচে আলাদা করে তৈরি করেছে, যেখানে নিউক্লিয়ার বম্ব করতে পারবে, এরকম বিভিন্ন ভাবে তৈরি করেছে। এবং ওরা নিজেরা এটাও বলেও দিয়েছে যে ওরাও নিউক্লিয়ার পাওয়ারের জন্য রেডি হচ্ছে। কাজে ওরাও রেডি হবে। শুধু তো এটা দুটো দেশের মধ্যে বা তিনটে দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না,
এটা ছড়িয়ে পড়বে, এটা ঠিকই, কিন্তু বিপদে পড়বে দুটো দেশ, আমেরিকা অ্যান্ড ইসরায়েল, সবচেয়ে বেশি বিপদে পড়বে, এইটুকু আমি বলতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সুন্দর একটা বিশ্লেষণ আজকে করলেন। আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখলেন তাদের কাছে একটা অনুরোধ, সেটা হচ্ছে যে আপনাদের এই অনুষ্ঠানটা কেমন লাগলো এবং এই অনুষ্ঠানে যে যে সমস্ত বিষয় আমরা আলোচনা করলাম এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখলে আমরা অবশ্যই ভীষণভাবে এটা আমরা চাই এবং এটা পেলে আমরা খুব খুশি হই। আর সেই সঙ্গে আপনাদের কাছে একটা অনুরোধ থাকে, সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেল এবং আমার এই চ্যানেল এবং গৌতম ব্যানার্জি অফিসিয়াল এই চ্যানেল দুটো আমাদের সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখবেন। গৌতম দা, আপনাকে ধন্যবাদ। আপনারা যারা দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ এবং নমস্কার।